আমাদের গ্রামে যখনই কোনো মেয়ের বিয়ে হতো, তখন তার বিয়ের 2 দিন আগে তাকে আমার বাবার কাছে মাথায় মাসাজ করাতে হতো। যে মেয়ে মাসাজ করিয়ে নিত, তার বৈবাহিক জীবন সুখের হতো। আমার বাবা মেয়েটির মাসাজ ঘরে বন্ধ এবং অন্ধকার ঘরে করত, যেখানে কেউই যেতে পারতো না। একদিন আমি লুকিয়ে দেখলাম যে বাবা কিভাবে মাসাজ করে, এবং তা দেখেই আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি দেখলাম, আমার নাম মিনু। আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম। আমি এবং আমার মা বাবার সাথেই আমার দাদুও থাকতেন। আসলে আমি যখন ছোট ছিলাম, তখনই আমার ঠাকুরমার মৃত্যু হয়েছিল। তারপর থেকে দাদু আমাদের সাথেই থাকতেন। অবশ্য আমার দাদুর সেরকম বয়স ছিল না, কারণ তিনি নিজের পুরো শরীরের যত্ন খুব ভালোভাবেই নিতেন। আর এমনিতেও আমার বাবার খুব ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। আর ওনার কম বয়সেই আমি জন্ম নিয়েছিলাম, যে কারণে ওনার বয়স খুব বেশি ছিল না। আমার দাদুর কাছে অনেক সম্পত্তি ছিল, অনেক বড় বড় ব্যবসার সাথে সাথে অনেক বড় বড় দোকানও চলতো, যার কারণে আমাদের ঘরে কখনো টাকা পয়সার দিক থেকে কমতি হয়নি। আমাদের পুরো বাড়ি এতই বড় ছিল যে পুরো গ্রাম তার মধ্যে এঁটে যেত। কিন্তু এই বাড়ি আমার দাদু নিজের উপার্জনের দ্বারা তৈরি করেছিলেন, এবং এরপরে আমার বাবাও এই কাজে যুক্ত হয়েছিলেন ও বড় বড় ব্যবসা সামলাতেন। আমাদের বাড়িতে কাজের লোকেরও কোনো অভাব ছিল না। আমার মা এবং আমার কখনোই কোনো কাজ করার প্রয়োজন পড়েনি। সব কাজই কাজের লোকেরা করে দিত, এবং আমরা বসে বসেই সব কিছু আমাদের ঘরে পেয়ে যেতাম। আমি খুব বড় একটা স্কুলে পড়তাম, যেখানকার ফিস খুবই বেশি ছিল। পুরো গ্রামে আমার দাদুর কর্তৃত্ব ছিল, এবং গ্রামের সব মানুষ আমার দাদুকে সম্মান করত। আসলে আমাদের গ্রাম সেরকম বড় ছিল না। ছোট এই গ্রামটিতেই আমাদের বাড়ি ছিল, এবং গ্রামের মানুষেরা সেরকম ধনী ছিল না। কিন্তু আমাদের যে ব্যবসা চলতো তা শহরেই ছিল, এবং এই কারণেই আমার বাবার শহরে যাতায়াত লেগেই থাকতো। একদিন আমার বাবা সন্ধ্যাতে আসার পর বললেন যে আমাদের প্রায়ই শহরে যাতায়াত করতে হয়। প্রত্যেকটা ছোট বড় কাজের জন্যই আমাদের শহরে যেতে হয়, এবং আমাদের পুরো ব্যবসা তো শহরে চলে। এজন্য আমরা না হয় একটা বড় বাড়ি শহরে বানিয়ে নিয়ে সেখানে থাকি। কিন্তু আমার দাদু এই সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করলেন এবং বললেন যে আমরা শহরে যাব না। এই বাড়িটি হলো আমাদের প্রত্যেক বাড়ি, এবং আমি আমার রক্ত জল করা পরিশ্রম দিয়ে এই বাড়িটি তৈরি করেছি। আমি কোনো মতেই এই বাড়ি ছেড়ে দূরে কোথাও যাব না। তখন বাবাকে দাদুর কথা মানতে হয়েছিল, এবং দাদু যাই সিদ্ধান্ত নিতেন, বাবা বিনা প্রতিবাদে ওনার সব কথাকে সমর্থন করতেন। যখন আমি ছোট ছিলাম, তখন আমি এসবের কিছুই বুঝতাম না। কিন্তু এখন আমার বয়স 14। এখন আমি সব কিছু বুঝতে পারতাম, এবং সব কিছু যখন বুঝতে শুরু করলাম, তখন আমাদের বাড়ির একটা জিনিস আমার খুবই অদ্ভুত লাগতে শুরু করলো। আসলে আমাদের গ্রামে একটা প্রথা ছিল যে যখনই কোনো মেয়ের বিয়ে হতো, তখন তার বিয়ের 2 দিন আগে তাকে আমাদের বাড়িতে রেখে যাওয়া হতো, এবং আমার বাবা তাকে একটা বন্ধ করে নিয়ে গিয়ে মাসাজ করত, যার কারণে তার পুরো জীবন আনন্দময় হতো এবং তার বৈবাহিক জীবন সুখের হতো। যদি কোনো মেয়ে আমার বাবার কাছে মাসাজ না করাতো,
তাহলে তার জীবন সুখের হতো না এবং তার বিবাহিত জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো। এই কারণে পুরো গ্রামের মানুষের মধ্যে একটা ভয় ছিল। এই জন্যই বিয়ের 2 দিন আগে মেয়ের বাড়ির লোকেরাই মেয়েকে আমাদের বাড়িতে দিয়ে আসতো এবং আমার বাবার হাতে তুলে দিত। আমার বাবা তাকে একটা বন্ধ ঘরে নিয়ে চলে যেত এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিত। ওই ঘরের ভেতরে বাবা মেয়েটির মাসাজ করতেন এবং কয়েক ঘন্টা পরে যখন তারা ঘর থেকে বেরিয়ে আসতো তো মেয়েটির মুখে বিষণ্ণতা ছেয়ে থাকতো, খুবই বিষণ্ণতা। সাথে সে বাইরে আসতো এবং কিছুক্ষণ পর যখন আমার বাবা বাইরে বেরিয়ে আসতেন তখন ওনার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট থাকতো এবং পুরো শরীর ঘামে ভিজে যেত। আমি তো কিছু বুঝতেই পারতাম না যে বাবার মধ্যে এমন কি শক্তি আছে যার কারণে সে মেসেজ করার ফলেই কোনো মেয়ের বৈবাহিক জীবন সুখের হয়ে যেত। আর এই ধরনের অন্ধবিশ্বাস পুরো গ্রামের মানুষ বিশ্বাসই বা করতো কেন? আমি নিজের বাবাকে বিশ্বাস করতাম, কিন্তু এই ধরনের ঘটনা আমার খুব অদ্ভুত লাগতো। যদি মাসাজ করে এত সুখী জীবন কাটানো যায় তাহলে মেয়েরা বিষণ্ণতার সাথে কেন ঘর থেকে বেরিয়ে আসে? এবং এই বিষয়টা আমার দাদু এবং মাও জানে। এই কারণেই তো যখনই মেয়েরা ঘরে মাসাজের জন্য যায় তারা আমাকে ঘরের ভিতরে ঢুকতে দেয় না। আমাদের কাছে এতই ধন দৌলত ছিল যে কোনো কিছুরই অভাব ছিল না, কাজের লোকও ছিল প্রচুর। কিন্তু আমার বাবাকে মাসাজ করতে দেখে আমার খুব দুঃখ হতো। মনে হতো যে এত ধন সম্পত্তির মালিক কিনা এই ধরনের কাজ করছে, যখন আমি এই ব্যাপারে খুব বেশি কিছু জানতাম না। তখন আমার মনে হতো যে এই কাজটা খুবই ভালো। আমার বাবা অন্তত কারোর ভালোর জন্য এসব করছে, এতে আর কী বা সমস্যা হতে পারে। কিন্তু যে রাতে আমি দেখলাম যে মেয়েটি মাসাজ করে ঘর থেকে বেরিয়ে আসার পর তার মুখটা বিষণ্ণতা ছেয়ে গেছিল, তখন আর আমি থাকতে পারলাম না। এরপর থেকে আমার মনে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করে যে এমনকি মাসাজ করা হয় যে মেয়েটির চেহারা পুরো খারাপ হয়ে যায় এবং তার সাথে সাথে আমার বাবার চোখ মুখেও বিষণ্ণতা ছেয়ে থাকে। তখনই একদিন আমি ভাবলাম যে ওই ঘরে যে জানালা আছে সেই জানালা দিয়ে আমি সব কিছু দেখে নেব। আশা করি তারপর আমি জেনে যাব যে ওই ঘরে কি এমন মাসাজ করা হয়। এই ভাবনা চিন্তার পরেই একদিন আমি দেখলাম যে আমাদের গ্রামে কিছুটা দূরে অবস্থিত একটা বাড়িতে একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে এবং তার বিয়ে হতে আর 5 দিন বাকি আছে। যখন ওই মেয়েটির বিয়ের 2 দিন বাকি ছিল তখন তার বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে এলেন এবং বললেন আজ রাতে এর মাসাজ করে দেবেন, যাতে পরবর্তী জীবন তার সুখের হয়, তার বৈবাহিক জীবন যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন সে না হয় এবং তার পরবর্তী জীবনটা যেন সে আনন্দে কাটাতে পারে। তখন আমার বাবা হাসতে হাসতে তাকে ভিতরে নিয়ে গেলেন এবং তাকে পান করিয়ে বললেন যে আপনি ওই ঘরের ভিতরে চলুন, আমি আসছি। মেয়েটিকে ঘরে নিয়ে গিয়ে বাবা ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং আমি ঠিক এই মুহূর্তেই অপেক্ষা করছিলাম যে কখন তারা ঘরের ভিতরে চলে যাবেন এবং আমি জানালা দিয়ে ঘরের ভিতরের দৃশ্য দেখব। তখন আমি জানালার কাছে গেলাম এবং তার মধ্যেই আমি পিছন থেকে একজনের ডাক শুনলাম এবং দেখলাম
যে আমার মা পেছনে দাঁড়িয়ে আছেন। আমার মা আজ অবধি আমার সাথে কখনো এত খারাপ আচরণ করেননি বা উঁচু গলায় কথা বলেননি। উনি সবসময় আমার সব ভুল অপেক্ষা করেছেন এবং আমার সব কথা শুনেছেন। উনি কখনোই আমাকে বকাঝকা পর্যন্ত করেননি। কিন্তু আজ মা আমাকে এত বাজেভাবে বকা দিলেন যেন আমি কারোর খুন করে ফেলেছি, এবং এর ফলে আমি ওই জানালা দিয়ে কিছুই দেখতে পেলাম না। কিছু দেখার আগেই আমার মা এমনভাবে আমার সাথে চেঁচিয়ে কথা বললেন যে আমি খুবই ঘাবড়ে গেছিলাম এবং পিছিয়ে চলে এসেছিলাম। আমার মা আমাকে খুবই কড়া ভাষায় বললেন যে এরপরে যদি আমি এই ধরনের কোনো কাজ করি তাহলে উনি আমার বাবার সাথে কথা বলে আমাকে হোস্টেলে পাঠিয়ে দেবেন। আসলে আমি হোস্টেলকে খুব ভয় পেতাম, কারণ আমার সব সময় মনে হতো যে ওখানে না তো ভালো খাবার পাওয়া যায় আর না তো আমার মন বসবে ওখানে। এই কারণেই আমি বাড়ি থেকে দূরে কোথাও যেতে চাইতাম না। কিন্তু আমার মা আজ এরকম একটা কথা বলে দিলেন এবং এর ফলে আমার মনে আরও ভয় বসে গেল। আর আমি হোস্টেলে না যাওয়ার জন্য মায়ের সামনে হাত জোড় করে বললাম যে আমি এই ধরনের কাজ আর কখনো করব না। আপনি দয়া করে বাবাকে কিছু বলবেন না। তখন আমার মা আমার মাথায় হাত রাখলেন এবং বললেন যে তোমার বাবা যখন কোনো মেয়ের মাসাজ করেন তখন ওনাকে কেউ দেখুক, এই জিনিসটা উনি একদমই পছন্দ করেন না। এমনকি উনি এই অধিকার আমাকেও দেননি। তো তুমি এইসব দেখতে চাও কোন সাহসে? তুমি নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকবে। তখন আমি মাকে বললাম যে আমি আর কখনো দেখতে চাইবো না। এটা বলে আমি আমার নিজের ঘরে চলে এসেছিলাম। কিন্তু এরপরে আমার মনে এই কথাটাই সবসময় চলছিল যে মা আমার সাথে এরকম ব্যবহার কখনো করেনি, কিন্তু আজ উনি আমার সাথে এরকম ব্যবহার করলেন। আসলে ব্যাপারটা কি? আমি যদি এটা মেনেও নিই যে মাসাজ হয়, তাহলে এমনই কি মাসাজ হয় যে কেউ ওই ঘরে আশেপাশেও ঘুরতে পারবে না? আর যদি ওনার মাসাজের এতই সততা থাকে তাহলে তিনি এরকম নিষেধাজ্ঞা আরোপ কেন করেন? এরপরে তো আমার মনে নানা রকমের প্রশ্ন আসতে থাকে। আমি চেয়েও যেসব প্রশ্নের উত্তর নিজের মনকে দিতে পারিনি। আমার সারাদিন শুধু এটাই মনে হতো যে যেভাবেই হোক প্রশ্নের উত্তরগুলো আমাকে খুঁজে বের করতেই হবে। তখনই আমার মনে হলো যে যখন এই মেয়েটির বিয়ে হবে তখন তো আমরা যাব, তখন না হয় এই মেয়েটির থেকেই আমি জিজ্ঞেস করে নেব যে আসলে হয়টা কি। দুদিন পর মেয়েটির বিয়েতে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা সবাই তার বিয়েতে গিয়েছিলাম। যখনই আমি ওই মেয়েটিকে তার ঘরে একা পেলাম, আমি গিয়ে বললাম, দিদি, আমার বাবা আপনাকে এমন কি মাসাজ করিয়েছিলেন যাতে আপনার মুখ এরকম বিষণ্ণতায় ভরে গিয়েছিল? তখন ওই মেয়েটি নিজের মুখ ঘুরিয়ে নিল এবং আমাকে কিছু বলার প্রয়োজন মনে করল না। আমি অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু মেয়েটি আমাকে কিছু বলার তো দূর, নিজের মুখ পর্যন্ত খুলতে চায়নি। তখন আমি দুঃখী হয়ে তার ঘর থেকে বেরিয়ে এলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমি আমার প্রশ্নের উত্তরগুলো কিভাবে পাব। তখন আমার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো যে নিশ্চয়ই আমার বাবা ওই মেয়েগুলোর সাথে খারাপ কাজ করে,
না হলে মেয়েরা ঘর থেকে এত দুঃখী হয়ে কেন বেরিয়ে আসে? কিন্তু আমি এসব প্রশ্নের উত্তর কাকেই বা জিজ্ঞাসা করতাম? যেদিন আমি এসব দেখার চেষ্টা করেছিলাম সেদিন মা আমাকে বারণ করে দিলেন। এখন তো আমি দেখতেও পারবো না জানালার বাইরে থেকে, এবং বাবাকে জিজ্ঞাসা করার তো প্রশ্নই ওঠে না। এরপর আমি যত বড় হতে লাগলাম, বাবার এই কাজের জন্য ওনার প্রতি আমার দিনের পর দিন ঘৃণা বেড়ে যেতে লাগলো। আমার মন শুধু এটাই বলতো যে আমার বাবা মাসাজের নাম করে মেয়েদের সাথে জোর করেন, উনি মেয়েদের প্রতি সামান্য দয়া পর্যন্ত করেন না। এরপর আমি বাবাকে সম্পূর্ণ ঘৃণা করতে শুরু করেছিলাম। আমি তো এটাও স্বীকার করতে চাইতাম না যে উনি আমার বাবা। যেমনভাবে আমি ওনার সাথে ছোটবেলায় মিশেছি, নিজের সব কথা আমি ওনার সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এখন তো আমি ওনার সাথে কথায় বলতেও পছন্দ করি না। যখনই আমার বাবা আমার সাথে কথা বলার চেষ্টা করতেন, তখন আমি কোনো না কোনো বাহানা বানিয়ে তার থেকে দূরে চলে যেতাম, কারণ আমি ওনাকে সম্পূর্ণভাবে ঘৃণা করতাম যে উনি মেয়েদের অসহায়তার সুযোগ নিতেন। এই গ্রামে অন্ধবিশ্বাস এমনভাবে জাঁকিয়ে বসেছিল যে তারা মনে করত আমার বাবার হাতে জাদু আছে। মেয়েদের মাসাজ করালেই তাদের বৈবাহিক জীবন সুখের হয়েছে, এবং এই লোভের কারণেই তারা নিজেদের মেয়েদের আমার বাবার এখানে ছেড়ে যায়, এবং আমার বাবা সেই সুযোগ নিয়ে মেয়েদের সাথে না জানি কি কি করে। আর বেচারা মেয়েরা চেয়েও কিছু বলতে পারে না। আমি কিছুই জানার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছিলাম যে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে আমাকে জানতেই হবে যে আসলে ওই মেয়েদের সাথে ঠিক কি হয়। তখনই আমি ভেবে ফেললাম যে ওই ঘরের না হয় আমি লুকিয়ে বসে থাকব এবং সব গোপনীয়তার সম্বন্ধে জেনে নেব। তখনই আমার সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এটাই করতে হবে। তখনই আমার মা বাবার ভয় আমার মনে এলো যে ওনারা যদি এইসব জানতে পারেন তাহলে রেগে আমাকে হোস্টেলে পাঠিয়ে দিলে কি হবে? তখন আমি কি করব? কিন্তু আমার তখন এটা মনে হলো যে এরপর ওনারা আমার সাথে যা খুশি করুক না কেন, আসল সত্যিটা আমি জেনেই ছাড়ব। আমাকে সত্যিটা জানতেই হবে। আর যদি আমি সত্যিটা না জানতে পারি তো না জানি বাবা আর কত মেয়ের সর্বনাশ করে ফেলবেন। এসব ভেবেই আমি প্ল্যান বানালাম যে এরপর যখন কোনো মেয়ের বিয়ে হবে তখন সে আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবে মাসাজের জন্য। সে ঘরে ঢোকার আগেই আমি ঘরে গিয়ে লুকিয়ে বসে থাকব, এবং তারপরে ওই ঘরে যা হবে তা আমি নিজের চোখে সব দেখব, এবং বাবার এই নোংরা দিকটা আমি সকলের সামনে নিয়ে আসব। তখনই আমার মায়ের কথা মনে পড়ল যে আমার মা বাবাকে কতই না বিশ্বাস করে। মাসাজে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে তার জন্য উনি আমাকে বকতেও পারেন, এবং এতটাই খেয়াল রাখেন যাতে সেই ঘরের আশেপাশে পর্যন্ত কেউ না যায়। বেচারি আমার মা তো জানেই না যে বাবা মাসাজের নামে ঠিক কি কি করে। যেভাবে উনি নজর রাখেন যাতে ওই ঘরের আশেপাশে কেউ না যায়, উনি তো আর জানেন না যে উনি আসলে পাপ করছেন। আমি তো বারবার ওই মেয়েদের পরিবারের কথা ভাবছিলাম যে
ওদের কি সামান্যতম বুদ্ধি নেই যে আমাদের ঘরে মেয়েদের মাসাজ করতে পাঠিয়ে দেয়? ওদের কি এই বুদ্ধিটুকুও নেই যে কোনো মাসাজের মাধ্যমে কারোর কখনো জীবন সুন্দর হয়ে উঠতে পারে না? জীবন তো সুন্দর হয় কপাল ভালো থাকলে, আর যদি বাচ্চাদের ঠিকঠাক সংস্কার শেখানো যায়। এর সাথে মাসাজের কি সম্পর্ক? কিন্তু যাই হোক, ওসব মানুষদের তো আর আমি এগুলো বোঝাতে পারবো না। তাই আমি ভাবলাম যে আগে পুরো ঘটনাটা নিজে জেনে নিই, যে আসলে ঘরের ভিতরে হয়টা কি। আমি ঘুমিয়ে পড়লাম এবং ভাবলাম যে এরপরে বারে আসল ঘটনাটা স্পষ্ট হয়ে যাবেই আমার কাছে। কিন্তু আমি এটা ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। সকালে উঠে আমি জানতে পারলাম যে আমাদের গ্রামে আরও একটি বিয়ে হবে এবং মেয়েটির বিয়ের কথা পাকা হয়ে গেছে, আর তার বিয়ের আর মাত্র 10 দিন বাকি আছে। এরপর তো আমি আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম যে তার বিয়ের তারিখ এগিয়ে আসার জন্য, কারণ বিয়ের দিন এগিয়ে এলেই তাকে আমাদের বাড়িতে মাসাজের জন্য পাঠানো হবে। এর ফলে আমি আমার বাবার নোংরা দিকটা সম্বন্ধে জানতে পারবো এবং সকলকে বাবার রহস্যের ব্যাপারে জানাতে পারবো ও তাকে শাস্তি দেওয়াতে পারবো। আর আমার বাবার প্রতি আমার মনে যে ঘৃণা রয়েছে সেটাও প্রকাশ করতে পারবো। যাই হোক, এই খুশিতে আমি অপেক্ষা করতে লাগলাম যে মেয়েটি কবে আসবে আমাদের বাড়িতে মাসাজ করানোর জন্য এবং কখন আমি সব কিছু জানতে পারবো। দিনগুলো তাড়াতাড়ি পেরিয়ে গেল এবং মেয়েটির বাবা মেয়েটিকে আমাদের ঘরে মাসাজের জন্য ছেড়ে দিয়ে চলে গেল। এবার তো আমাকে সব কিছু সম্বন্ধে জানতে হতো। এর জন্য আমি আগে থেকেই প্ল্যান বানিয়ে নিয়েছিলাম এবং আমার মাকে বললাম যে আজ আমার মাথায় খুব যন্ত্রণা করছে, এর জন্য আমি তাড়াতাড়ি শুতে চাই। মায়ের মনে হলো যে আমার হয়তো সত্যিই শরীর খারাপ, তাই তিনি আমাকে ওষুধ আর দুধ দিয়ে চলে গেলেন। আমি ওষুধটাকে আমার পকেটে ভরলাম এবং দুধ খেয়ে নিজের ঘরে গেলাম। তারপর আমার বিছানার উপর বালিশগুলোকে সাজিয়ে রেখে তার উপর চাদর পেতে দিলাম, যাতে সবার মনে হয় যে আমি ঘুমাচ্ছি। এবং এই সুযোগে আমি চলে গেলাম। বাবা মেয়েটিকে নিজের ঘরের মধ্যে যাওয়ার আগেই আমি ওই ঘরে চলে গেলাম এবং লুকিয়ে বসে পড়লাম। ঘরটি সুন্দর করে সাজানো গোছানো ছিল। তখনই আমার নজর পড়ল পেছনের দরজার দিকে। এর আগে আমি জানতামই না যে এই ঘরের পেছনে একটা দরজা আছে। কিন্তু যাই হোক, আমাকে এই মাসাজের ব্যাপারে সব কিছু দেখতে হতো, তাই আমি ধৈর্য ধরে সেখানে বসে রইলাম। কিছুক্ষণ পরে আমার বাবা মেয়েটিকে নিয়ে ঘরের ভেতরে এলেন। বাবা মেয়েটিকে ঘরে নিয়ে আসার পর পেছনের দরজাটা খুলে দিলেন। পেছনের দরজা খোলার সাথে সাথেই আমি যা দেখলাম সেটা দেখেই তো আমার আত্মা কেঁপে উঠল। আমি দেখলাম যে আমার দাদু সেই দরজা দিয়ে ভিতরে ঢোকেন এবং মেয়েটিকে ধরে পেছনের দরজার দিকে নিয়ে যেতে থাকেন। আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। হঠাৎ আমি ওই ঘরের বাইরে বেরিয়ে গেলাম। আমাকে দেখে ওরা দুজনই ঘাবড়ে গেল এবং বাবা রেগে আমার দিকে তাকালো। তখনই আমি খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করলাম এবং তার ফলে আমার মা ঘরের ভেতরে চলে এলেন। তখন মাকে আমি বলে দিলাম যে আপনি জানেন না যে এই মানুষগুলো ভিতরে কি করে। আমার মা আমাকে চুপ করাতে বললেন যে উনি জানেন যে এই ঘরে কি হয়। তখন আমি বললাম যে আমি
পুরো গ্রামের মানুষকে চিৎকার করে বলে দেব, যদি আপনারা আমাকে সত্যিটা না বলেন। এরপর আমার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এবং তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। যে মেয়েটি মাসাজের জন্য এসেছিল সে দাদুর কাছ থেকে হাত ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে রইল এবং পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে সমগ্র গ্রামের মানুষকে জড়ো করে নিয়ে এলো। এরপর আমার দাদু নিচে মেঝেতে বসে পড়লেন এবং চোখে জল এনে বলতে লাগলেন যে সবাই আমাকে ক্ষমা করে দাও। এরপরে উনি আর কিছুই বললেন না। আসল ঘটনাটা কেউই কিছু বুঝতে পারছিল না। তখন আমার বাবা বলতে শুরু করলেন যে আসলে আমি কোনো মাসাজ করি না। আমার বাবা এরকমই স্বভাব যে কোনো মেয়ের বিয়ের আগে তিনি তার সাথে সম্পর্ক করতে আগ্রহ রাখেন। তাই উনি প্ল্যান বানিয়েছিলেন যে পুরো গ্রামে এই রেওয়াজ তৈরি করার, যাতে বিয়ের আগে মেয়েরা আমার কাছে মাসাজ করায় তাদের জীবনে সুখ আনার জন্য। এরপরে উনি জোর জবরদস্তিভাবে আমাকে দিয়ে এই কাজ করাতে থাকেন। আমি চেয়েও এই কাজটা বন্ধ করতে পারিনি। আমার বাবা সবসময় আমাকে বকে ধমকে বাধ্য করতেন যাতে আমি মেয়েদের মাসাজের জন্য এই ঘরে নিয়ে আসি এবং বাবা এরপর মেয়েদের ধরে পেছনের দরজা দিয়ে বাগানে নিয়ে গিয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করতেন এবং ধমকে সকলকে চুপ করিয়ে রাখতেন যাতে তারা এই ঘটনা কাউকে না বলে, না হলে তিনি তাকে এবং তার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলবেন। এরপরে মেয়েটি যেখানে বিয়ে ঠিক হতো তাদেরকে প্রচুর সম্পত্তি দিতেন যাতে তারা মেয়েটিকে সবসময় খুশি রাখে। এই কারণেই সব গ্রামবাসীর মনে হতো যে মাসাজ করানোর ফলেই মেয়েটি এত খুশি রয়েছে। আসল কথা হলো প্রচুর ধন সম্পত্তি দেওয়ার ফলেই মেয়েটি খুশি থাকতো বিয়ের পরে এবং মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে বাবা নিজেকে সন্তুষ্ট করতেন। এসব কিছু জানার পর তো আমার পায়ের তলা থেকে মাটি খসে পড়ল। আমি তো আমার বাবাকে ঘৃণা করেছিলাম, কিন্তু আসলে তো উনি বাধ্য ছিলেন। আমার দাদু এই ধরনের কাজ কিভাবে করতে পারেন? এখন তো আমি ওনার জন্য লজ্জিত। এরপর আমি কিছু না বলে সোজা আমার ঘরে চলে আসি এবং কান্না করতে লাগি। আমার মনে হয় যে মেয়েদের বাইরে গিয়ে সুরক্ষার কথা বলা হয় সব জায়গায়, কিন্তু যখন নিজের ঘরের মধ্যে রাক্ষস জন্ম নেয় তখন মেয়েদের বাইরে গিয়ে সুরক্ষার কী প্রয়োজন? ধন্যবাদ।